হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। সবাইকে ঘোষ কম্পিউটার একাডেমি অনলাইন ক্লাসে স্বাগত। এটা তোমাদের ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন ও কম্পিউটার সায়েন্সে অনলাইন ক্লাস চলছে। তোমাদের নিশ্চয়ই আমার ক্লাসগুলি খুব ভালো লাগছে, তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারছি। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন ও সায়েন্সের প্রথম চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে কম্পিউটারের বিবর্তন। যাই হোক, আমার এই ভিডিওগুলিতে আমি এই চ্যাপ্টারটা অনেক দেরিতে শুরু করছি, কারণ আমি প্রথম দিকে বানিয়েছিলাম হচ্ছে ক্লাস 11-এর অঙ্কের চ্যাপ্টারটা, বুলিয়ান বীজগণিত, আর বানিয়েছিলাম নাম্বার সিস্টেম। তো ওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেরই এই নাম্বার সিস্টেম ও বুলিয়ান বীজগণিত নিয়ে একটু সমস্যা ছিল, সেক্ষেত্রে ওটা হয়তো আমার ভিডিও দ্বারা তোমরা অনেক উপকৃত হয়েছ। তো আর চ্যাপ্টার মানে প্রথম যে অধ্যায়টা তোমার ছিল হচ্ছে একটু সহজ টাইপেরই আছে কম্পিউটার বিবর্তন সম্পর্কে, তো ওই জন্য ওটা আমার প্রথমে বানানো হয়নি। এখন দেখছি যে ওটা না বানালে অনেকেরই খুব সমস্যা হচ্ছে, অনেকে বুঝতে সমস্যা হচ্ছে। যাই হোক, আজকে ক্লাসটা আমি এখান থেকে শুরু করছি, সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। তো ভিডিও শুরুর আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে থাকো তোমরা। আর যারা পুরনো স্টুডেন্ট তারা তো আমার সঙ্গে আছোই, আমি জানি। তাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু তোমাদের নতুন বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। আমার চ্যানেলটা কিন্তু একদমই নতুন, যাতে চ্যানেলটা একটু গ্রো আপ করে আর আমি যাতে নতুন নতুন ভিডিও বানানোর অনেক এন্থু পাই। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। আর আজকের ক্লাসটা কিন্তু আমার রেগুলার যেগুলো ক্লাস আমি করেই থাকি, আমি বেশিরভাগ কিন্তু আমি চিন্ময় গুহ ও আশুতোষ পালের বইটা ফলো করেই করাই। তো তোমরা পারলে সেই বইটা নিয়ে রাখতে পারো রেফারেন্স হিসাবে। আর যাই হোক, ক্লাস শুরু করছি, তোমরা ফলো করো। আমি তোমাদের এখান থেকে যতখানি পারি প্রশ্ন উত্তর হিসাবে বলে দেবো কি কি পড়তে হবে, তুল্য পড়ার দরকার নেই, কি কি প্রশ্ন আসতে পারে বা বিগত বর্ষে কি কি প্রশ্ন এসেছিল। তো চলো শুরু করছি আজকের ক্লাস। হ্যালো স্টুডেন্ট, এবার দেখে নাও। আচ্ছা, এই দেখো, এইটা হলো তোমাদের ক্লাস 11-এর সিলেবাসটা। এখানে সিলেবাস থেকে আমরা তো সিলেবাস থেকে প্রথম চ্যাপ্টারের নাম কি, ইভলিউশন অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন। এখান থেকে এমসিকিউ থাকে 2 নম্বরে, এসে থাকে মানে শর্ট প্রশ্ন থাকে 1 নম্বরে, আর দুটো থাকে বড় প্রশ্ন 14 নম্বরে। তাহলে মোট কত নাম্বার থাকলো? 17 নাম্বার। 17 নম্বর কিন্তু অনেক বড় একটা নাম্বার, ঠিক আছে। আমাদের কিন্তু 17তে 17 পেতে হবে, সেইভাবে কিন্তু পড়াশোনা করবে, ঠিক আছে। নাহলে কিন্তু পড়াশোনা করে কোনো লাভ নেই। তো কম্পিউটার যেহেতু 70-এর পরীক্ষা হয়, তবে কিন্তু 70-এ কিন্তু 68 পেতেই হবে, তবে কিন্তু তোমরা একটা বড় স্কোর বানাতে পারবে এবং কলেজে ভর্তি বা ভবিষ্যতের জন্য অনেক উপকার হবে। তো আমরা তো সিলেবাস দেখে নিলাম, এবার শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, চ্যাপ্টারের নাম কম্পিউটারের বিবর্তন, যাকে বলা হচ্ছে কি ইভলিউশন অফ কম্পিউটার। বিবর্তন কেন বলছে? বিবর্তনের অর্থাৎ হচ্ছে, মনে করো আমরা যে এখন মানুষ হিসাবে আমরা চলাফেরা করছি, তো আমাদের পূর্বপুরুষ কী ছিল? বন মানুষ ছিল। সেই বন মানুষ থেকে ক্রমাগত বিবর্তিত হতে হতে আমরা মানুষ পর্যায়ে এসেছি। একইভাবে কম্পিউটার যে আমরা এখন দেখতে পাচ্ছি ছোট আকারে, এই কম্পিউটার কিন্তু আগে এরকম ছিল না। কীরকম ছিল? অনেক বড় বড় ছিল। বা ওই বড় বড় থেকে এই অবস্থায় আসতে কি কি চেঞ্জ হয়েছে, তো কম্পিউটার আবিষ্কারের আগে কীভাবে গণনা করা হতো, এগুলি কিন্তু সব বিবর্তনের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। দেখো কি বলেছে, খেয়াল করো। কম্পিউটার কি গণকযন্ত্র? গণনার ইতিহাস চর্চা করলে আমরা জানতে পারি, সেই প্রস্তর যুগে, আদিম যুগে নুড়ি ও পাথরের সাহায্যে গুহার গায়ে আঁক কেটে মানুষ গণনা কাজ করত। সভ্যতার বিবর্তন হতে হতে এলো যন্ত্র। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, কম্পিউটার আবিষ্কারের পূর্বে কোন কোন যন্ত্র ব্যবহার করা হতো? সেই নামগুলো কী হবে? নামগুলো হবে অ্যাবাকাস, নেপিয়ার্স বোন, স্লাইড রুল, পাস্কালিন, স্টেপ রেকনার, ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন ইত্যাদি। তোমরা কিন্তু এই নামগুলো নোট করে নিও বা মার্ক করে নাও। এবার চলে আসি, প্রশ্ন আসে অ্যাবাকাস কি? কত বছর আগে কোন দেশে অ্যাবাকাস আবিষ্কার হয়েছিল? জাপানে এই অ্যাবাকাসকে কি নামে ডাকা হতো? দেখো, আজ থেকে প্রায় 5000 বছর আগে চীন দেশে প্রথম অ্যাবাকাস আবিষ্কার করা হয়, ঠিক আছে। অ্যাবাকাসটা কোত্থেকে এসেছিল? গ্রিক শব্দ অ্যাবাকস থেকে এসেছে। জাপানে এই যন্ত্রের কী নাম ছিল? সরোব্যাং। এই 3টা প্রশ্ন কিন্তু এখান থেকে চলে আসে। অ্যাবাকাস দিয়ে যোগ বিয়োগ গুণভাগ যোগ বিয়োগ এই কাজগুলোই হতো। তাহলে অ্যাবাকাস দেখতে এরকম হয়, এরকম বলের মতো কাজ করে করে অ্যাবাকাস দিয়ে কাজ করা হতো।
এবার দেখে নিই নেপিয়ার্স বোন। নেপিয়ার্স বোন একটা বিজ্ঞানীর নাম, নেপিয়ার্স একটা বিজ্ঞানীর নাম। সেই বিজ্ঞানীর নাম কি ছিল? জন নেপিয়ার। দেখো কি বলেছে, সপ্তদশ শতকের পুরোভাগে 1617 খ্রিস্টাব্দে স্কটিশ গণিতজ্ঞ জন নেপিয়ার একটি যন্ত্র আবিষ্কার করেন, যে যন্ত্রটি নেপিয়ারের হাড় বা নেপিয়ার্স বোন হিসাবে পরিচিত। যদি প্রশ্ন আসে কত সালে কোন বিজ্ঞানী নেপিয়ার্স বোন আবিষ্কার করেন, উত্তর কী হবে? 1617 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন নেপিয়ার নেপিয়ার্স বোন আবিষ্কার করেন। ঠিক আছে। আচ্ছা, এই যন্ত্রের সাহায্যে কোন কোন কাজ করতে পারত? এই যন্ত্রের সাহায্যে যোগ বিয়োগ ছাড়াও দুটি বড় সংখ্যার গুণও করা যেত। ঠিক আছে। এছাড়াও কি হতো? এই যন্ত্রের সাহায্যে লগারিদম ও অ্যান্টি লগারিদম এর ধারণা করা যায়। এখান থেকে কী প্রশ্ন আসে বুঝে গেলে? প্রত্যেকের পাশে খাতা পেন নিয়ে বসো, পারলে ভিডিও পজ করে করে নোট করো। ঠিক আছে। এবার দেখো স্লাইড রুল। স্লাইড কথা অর্থ ঘোরানো। দেখো ছবি দেখে বুঝতে পারছো, ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা হতো। কোন বিজ্ঞানী স্লাইড রুল আবিষ্কার করেন? 1620 সালে ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম অক্ট্রেড। তাহলে 1620 সালে স্যার উইলিয়াম অক্ট্রেড স্লাইড রুল আবিষ্কার করেন। ঠিক আছে। এবার দেখে নিন পাসকালিন। পাসকালিন যন্ত্র কে বানিয়েছিল? বিজ্ঞানী ব্লেস পাসকাল। কত সালে বানিয়েছিল? 1642 সালে। আমি যেইভাবে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো করলেই হবে, তার চেয়ে অনেক একটু কম পড়তে হবে এবং নাম্বারটাও ভালো পাবে। আচ্ছা, তাহলে কী হলো? 1642 সালে ফরাসি গণিতবিদ ব্লেস পাসকাল পাসকালিন যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে কি করা হতো? তার এই যন্ত্রের সাহায্যে 4 সারির যোগ ছাড়াও গুণ ভাগ করতে পারত। এই যন্ত্রকেই পাসকালিন যন্ত্র বলা হয়। আচ্ছা, এটিকেই আবার প্রথম ক্যালকুলেটর নামে আখ্যা দেওয়া হয়। যদি প্রশ্ন আসে প্রথম ক্যালকুলেটর কাকে বলা হতো, উত্তর কী হবে? উত্তর হবে পাসকালিনকে বলা হতো প্রথম ক্যালকুলেটর। আজকে পাসকালিন যন্ত্র কে বানিয়েছিল? বিজ্ঞানী বা গণিতবিদ ব্লেস পাসকাল। সালটা কত? 1642 সাল। এবার চলে আসি স্টেপ রেকনার। 1642-এ পাসকালিন হলো, তারপরে হলো 1671 সালে কি হলো? স্টেপ রেকনার। কোন বিজ্ঞানী স্টেপ রেকনার বানালো? জার্মান বিজ্ঞানী গডফ্রে লেবনিজ। কি বলো নামটা? গডফ্রে লেবনিজ। কোন যন্ত্র বানালো? স্টেপ রেকনার। আচ্ছা, এই যন্ত্রকে আবার কি নামে ডাকা হতো? লেবনিজের স্টেপ রেকনার নামে ডাকা হতো। এই নামটা মনে রাখবে, লেবনিজের স্টেপ রেকনার। ঠিক আছে। আচ্ছা, এই যন্ত্র দিয়ে কোন কোন কাজ করতে পারতো? কোনো সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টি কাজ করা যেত স্টেপ রেকনার দিয়ে। হলো। এবার দেখে নিই ডিফারেন্সিয়াল ইঞ্জিন আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই দুটোর একটা গল্প আছে। আমাদের যদি কেউ প্রশ্ন করেন, আচ্ছা বলতো কম্পিউটারের জনককে, আমরা এক কথা বলে দেবো চার্লস ব্যাবেজ। তো ওই চার্লস ব্যাবেজ কিন্তু কম্পিউটার বানায়নি। চার্লস ব্যাবেজ বানিয়েছিল ডিফারেন্সিয়াল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ঠিক আছে। এই দুটো যন্ত্রের উপর ভিত্তি করে আধুনিক যুগের কম্পিউটার তৈরি হয়েছে বলে চার্লস বেবেজকে সম্মান জানানোর জন্য তাকে বলা হতো কম্পিউটারের জনক। বুঝতে পেরেছে? বললে দেখো কি বলেছে, 1842 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ চার্লস ব্যাবেজ ডিফারেন্সিয়াল ইঞ্জিন নামক যন্ত্র তৈরি করেন। ব্যাবেজে এই যন্ত্রের নাম দেন ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই যন্ত্রের বৈশিষ্ট্য হলো কি, যন্ত্রটি এক মেমোরি স্মৃতি ভাণ্ডার ছিল, মানে এখানে কিছু সেভ করা যেত। ডিফারেন্সিয়াল ইঞ্জিনের আগে অবধি যেগুলো যন্ত্রের নাম আমরা পড়লাম, অ্যাবাকাস, নেপিয়ার্স বোন, স্টেপ রেকনার, এগুলোতে কী হতো? খালি ক্যালকুলেশনটা হতো, কিছু সেভ করতে পারতাম না। একমাত্র ডিফারেন্সিয়াল ইঞ্জিনে কী হলো, যন্ত্রটি একটি মেমোরি বা স্মৃতি ভাণ্ডার ছিল, মানে এখানে একটা মেমোরি ব্যবস্থা ছিল, একটা মানুষের মতো। ফলে এই যন্ত্রটি তথ্য ধরে রাখা ছাড়াও অনেকগুলি কাজ করতে পারত। বুঝতে পারলে? এই হলো ডিফারেন্সিয়াল ইঞ্জিনের মূল কাজ ছিল। তার আবার 11 বছর পর 1833 সালে চার্লস ব্যাবেজ একটা স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেন। স্বয়ংক্রিয় মানে কি? যেটা একা একাই কাজ করতে পারে। বুঝতে পারছেন? কম্পিউটার নিশ্চয়ই আমরা একা একা কাজ করতে পারেন, যে স্বয়ংক্রিয়। এখান থেকে কিন্তু ধারণা শুরু হলো স্বয়ংক্রিয়তা। প্রথম পার্টটায় চার্লস ব্যাবেজ কী করলেন? মেমোরি ব্যবস্থা করলেন। তারপরে পার্টটায় কী করলেন? স্বয়ংক্রিয় কাজটা করলেন। তার এই পরিকল্পিত যন্ত্রের সাহায্যে যোগ বিয়োগ গুণভাগ ছাড়াও শতকরা বর্গমূলের হিসাব করতে পারত। এই যন্ত্রের নাম দেওয়া কী হয়? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই যন্ত্রের নকশায় মূল 4টি অংশ দেখতে পাই। একটা হলো মিল, স্টোর, অপারেটর আর ডিভাইস। তো এখান থেকে একটা প্রশ্ন আসে, কাকে কেন কম্পিউটারের জনক বলা হয়?
উত্তরটা অবশ্যই হবে বিজ্ঞানী চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের জনক। কেন বলা হয়? কারণ চার্লস বেবেজ 1822 সালে প্রথম যে যন্ত্র আবিষ্কার করেন তার নাম হলো ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই যন্ত্রের সাহায্যে কি হতো, এই যন্ত্রের মধ্যে সর্বপ্রথম স্মৃতি ভাণ্ডার ছিল, এবং তার ঠিক 11 বছর পর তিনি বানালেন কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যে যন্ত্রটির সাহায্যে কি স্বয়ংক্রিয়ভাবে কাজ করা যেত। তার এই যন্ত্রগুলির উপর ভিত্তি করে আধুনিক যুগে কম্পিউটার তৈরি করা হয়েছে বলেই চার্লস বেবেজকে কি বলা হতো, আধুনিক কম্পিউটারের জনক। বুঝতে পেরেছ? এই প্রশ্নটা কিন্তু চলে আসে, খুব মন দিয়ে নোট করে নেবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখে নিই আমরা। এই দেখো, এই হলো যন্ত্র, এই হলো ডিফারেন্সিয়াল ইঞ্জিন, এই হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। বুঝতে পেরেছ? এবার দেখো 1890 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হারমান হলেরিথ তার সেন্সার যন্ত্রে পাঞ্চ কার্ড ব্যবহার করে আমেরিকা জনগণনার কাজ সম্পন্ন করেছিলেন। এরও একটা যন্ত্রের নাম আসতে পারে। কোন বিজ্ঞানী কত সালে কি ব্যবহার করে আমেরিকার জনগণনার কাজ সম্পন্ন করেছিলেন? উত্তরটা কি হবে? 1890 সালে বিজ্ঞানী হারমান হলেরিথ সেন্সার যন্ত্রে পাঞ্চ কার্ড ব্যবহার করে আমেরিকার জনগণনার কাজ সম্পন্ন করেছিলেন। বুঝতে পারলে? আচ্ছা, বিজ্ঞানী হারমান হলেরিথ এই কোম্পানি এবং আরো কয়েকটি কোম্পানি মিলে কি বানিয়েছিল আবার? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, যার নাম কি আইবিএম। আমরা অনেকে আইবিএম এর নাম শুনেছি। এই আইবিএম কোম্পানি জন্ম দেয় কে? এই বিজ্ঞানী। ঠিক আছে, হারমান হলেরিথ। আচ্ছা, এবার দেখো পাঞ্চ কার্ডের যে উন্নতি সাধনের জন্য ট্যাবুলেটর এবং স্টার্টার নামে দুটি যন্ত্র আবিষ্কার হয়। এই প্রশ্নটা চলে আসতে পারে, পাঞ্চ কার্ডের উন্নতির জন্য কোন দুটি যন্ত্র আবিষ্কার করা হয়? উত্তর কি হবে? ট্যাবুলেটর এবং স্টার্টার। এবার দেখব মার্ক ওয়ান। প্রশ্ন আসে, প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটারটির নাম কি? উত্তর হবে মার্ক ওয়ান। অবশ্যই মনে রাখবেন, এটা হলো মার্ক ওয়ান। আচ্ছা, আইবিএম সংস্থার সহায়তায় বিজ্ঞানী হাওয়ার্ড এ আইক্যান 1940 খ্রিস্টাব্দে এই মার্ক ওয়ানটা আবিষ্কার করেন। বুঝতে পারলাম? মার্ক ওয়ান কি আবিষ্কার করেন? হাওয়ার্ড এ আইক্যান। সালটা কত? 1940 সালে। আচ্ছা, এবার আমরা দেখে নেব। দেখো, এটিকে বলা হয় আধুনিক যুগের প্রথম গণকযন্ত্র। প্রশ্ন আসতে পারে, কোন যন্ত্রকে বলা হয় আধুনিক যুগের প্রথম গণকযন্ত্র? উত্তর কি হবে? মার্ক ওয়ানকে বলা হয়। এবার দেখে নিই এনিয়াক, এক্স্যাক এবং ইউনিভ্যাক। দেখো, এনিয়াক যন্ত্র, প্রথমে জানতে হবে এনিয়াকের ফুল ফর্ম কি। এনিয়াকের ফুল ফর্মটা ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। কি বললাম? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর, এটা মনে রাখবে। এনিয়াক কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? জেপি অ্যাকার্ড এবং জন মাকলি। জেপি অ্যাকার্ড এবং জন মাকলি 1946 সালে এনিয়াক যন্ত্র আবিষ্কার করেন। ঠিক আছে, আচ্ছা, এই যন্ত্রের সাহায্যে কি হতো? এই যন্ত্রটি সেকেন্ডের ভগ্নাংশ অর্থাৎ মাইক্রো সেকেন্ডের দুটি সংখ্যার যোগফল করতে পারত, মানে অনেক কম সময়ে দ্রুত কাজ করতে পারত। কোন যন্ত্র? এনিয়াক। কি আবিষ্কার করেছিল? জেপি অ্যাকার্ড এবং জন ম্যাকলি। এবার দেখি এক্স্যাক। একই হবে, এক্স্যাকের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক কম্পিউটার। খুব ইম্পর্টেন্ট, এক্স্যাকের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক কম্পিউটার। কত সালে বানিয়েছিল? 1949 সালে। কারা বানিয়েছিল? মরিস উইলকিস। কোন যন্ত্র বানিয়েছিল? এক্স্যাক। এবার দেখে নেব আমরা ইউনিভ্যাক ওয়ান। ইউনিভ্যাক ওয়ানের ফুল ফর্ম কি? ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এই যন্ত্রটা কে বানালো? জন ম্যাকলি ও পেসপার অ্যাকার্ড। দেখো, জন ম্যাকলি ও পেসপার অ্যাকার্ড আবার এনিয়াকও বানিয়েছিল 1946 সালে। এরা আবার কি করলো? 1951 সালে কি বানালো? ইউনিভ্যাক ওয়ান বানালো। ঠিক আছে, ইউনিভ্যাক ওয়ানটাকে আবার বলা হয় প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। প্রশ্ন আসতে পারে, প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি? উত্তর হবে ইউনিভ্যাক ওয়ান। আচ্ছা, এবার 1940 সালে বিজ্ঞানী জন ভ্যান নিউম্যান নামে এক গণিতবিদ সর্বপ্রথম বলেছিলেন কি, তার একটা প্রবন্ধে বা নিবন্ধে বলেছিলেন যে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটারের স্মৃতি ব্যবস্থা তৈরি করা সম্ভব। তার এই যুগান্তকারী ধারণাকে বলা হয় স্টোর প্রোগ্রাম কনসেপ্ট। একটা প্রশ্ন চলে আসে, স্টোর প্রোগ্রাম কনসেপ্ট ব্যাপারটা কি? উত্তরটা হবে 1944 সালে বিজ্ঞানী জন ভন নিউম্যান তার একটি লেখাতে বলেছিলেন যে বাইনারি সংখ্যা পদ্ধতি মানে 0 আর 1 ব্যবহার করে কম্পিউটারে মেমোরি বানানো সম্ভব। তার যে ধারণা ছিল তাকে বলা হয় কি
স্টোর প্রোগ্রাম কনসেপ্ট। স্টোর মানে স্টোর করা যাবে প্রোগ্রামটাকে। আমি যদি স্টোর করতে না পারি তাহলে আমার কম্পিউটার ব্যবহার করার উদ্দেশ্য নেই না। আচ্ছা, এবার দেখো 1952 খ্রিস্টাব্দে জন ম্যাকলি ও প্রেসপার অ্যাকার্ড সম্মিলিতভাবে নিউম্যানের যে ধারণা অনুসারে নতুন একটা কম্পিউটার আবিষ্কার করেন, তার নাম হচ্ছে এডভ্যাক। জন ভন নিউম্যান যে ধারণা দিল তার উপর ভিত্তি করে ওই দুই বিজ্ঞানী 52 খ্রিস্টাব্দে কি করলো, এডভ্যাক তৈরি করলো। এই এডভ্যাকই হচ্ছে সর্বপ্রথম কম্পিউটার যেখানে প্রোগ্রাম এবং ডেটা একই জায়গায় সেভ করে রাখা যেত। এখন যে আমরা কম্পিউটার ইউজ করি ওখানে কি হয়, একটা সিপিইউ থাকে, হার্ড ডিস্ক থাকে, আমাদের যেখানে প্রোগ্রাম থাকে ওখানে আমরা ডেটাকে সেভ করে রাখতে পারি। সেটাই কিন্তু 1952 সাল থেকে তৈরি হয়ে আসলো। কোন দুই বিজ্ঞানী বানালো, জন ম্যাকলি ও প্রেসপার অ্যাকার্ড। কার ধারণার উপর ভিত্তি করে বানালো, জন ভন নিউম্যানের ধারণার উপর ভিত্তি করে বানালো। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা প্রশ্ন জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হলো জন ভন নিউম্যানের আর্কিটেকচার বলতে কি বোঝো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্তমানে অধিকাংশ কম্পিউটার নিউম্যানের প্রস্তাবিত ধারণার উপর ভিত্তি করে নকশা করা হয়, এই জন্য একে জন ভন নিউম্যানের আর্কিটেকচার বলা হয়। বুঝতে পারলেন? তার ধারণা অনুযায়ী কি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্রোগ্রাম এবং ডেটা মেমোরি এক জায়গাতেই সেভ থাকবে। ওকে, প্রধান মেমোরি মানে মেইন মেমোরিটা আলাদাভাবে থাকবে। আরেকটা কথা কি বলেছিলেন, নির্দেশগুলো পরপর কাজ করবে, কারণ কোনো হ্যাপাজার না হয়, সবকটা কাজ একটা পরপর সিকোয়েন্স ওয়াইজ হবে। ঠিক আছে, এই হলো প্রাচীন যুগের বিভিন্ন যন্ত্রগুলির নাম। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু আমাদের এইটুকু নিয়েই থাকবে। দেখো এখানে আমাদের আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো সম্বন্ধে আবার একটু একটু করে বৈশিষ্ট্য দেওয়া আছে, কত সালে কে তৈরি হয়েছে সেটাও দেওয়া আছে, একটা চার্ট করে বানানো আছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে করে চার্টটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা হয়তো তোমাদের খুব ভালো লেগেছে। আমি আস্তে আস্তে ডে বাই ডে তোমাদের এই কম্পিউটার বিবর্তন থেকে বাকি ক্লাসগুলো সব শেষ করে দেবো। তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।